হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম। এর আগে আমি দুটো ক্লাস তোমাদেরকে করেছি। দুটোই ছিল সিম্পলিফিকেশনের উপর। প্রথম যে ভিডিওটি সেটিতে তোমাদেরকে সমস্ত থিওরি বলেছিলাম, যে থিওরিগুলো ইম্পর্টেন্ট, এবং তারপরেরটিতে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্কও করিয়েছিলাম। আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস, এবং আজকের ক্লাসটি হবে সূচকের উপর। সূচকের থেকে প্রথমে আমরা যে ইম্পর্ট্যান্ট থিওরি যেগুলো তোমাদের প্রয়োজন এই যে চ্যাপ্টারটি করার জন্য সেগুলো করাবো, এবং তারপর সূচকের বেশ কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সে টাইপের যে অঙ্কগুলো, সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। এবং আজকে প্রথমেই আমরা সূচকের যে থিওরিগুলো তোমাদের প্রয়োজন, বা যে যে আমাদের সূচকের যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো প্রথমে আমরা জেনে নেব, এবং তারপরে আমাদের বেশ কিছু সূচক থেকে অঙ্কও করে নেব। তো চলো আজকে আমরা প্রথমে জেনে নিই সূচকের সূত্রগুলো, এবং তোমাদেরকে বেসিক থেকে এই সূত্রগুলো যেগুলো প্রয়োজন সমস্ত কিছু করিয়ে দেবো। তো চলো প্রথমে আমরা জেনে নিই সূত্রগুলো। দেখো, সূচক যে চ্যাপ্টারটি সেটি করার জন্য ধরো আমার এখানে আছে এক্স এর পাওয়ারে এ। এখন এই এক্স কে কি বলা হয়? এই এক্স হচ্ছে আমাদের, এক্স হলো মূল সংখ্যা, ঠিক আছে? একে বলা হয় মূল সংখ্যা, বা ইংরেজিতে একে বলা হয় বেস। এবং এই মাথায় যে আছে এটিকে বলা হয় ঘাত। বাংলায় একে ঘাত বলা হয়, ইংরেজিতে পাওয়ার বলা হয়, ঠিক আছে? পাওয়ার বা এক্সপোনেনশিয়ালও বলা হয়, তো বা এক্সপোনেন্ট বলা হয় একে, ঠিক আছে? তো এখন দেখো, ধরো আমার কাছে এক্স কিউব আছে। এর অর্থ কি? এক্স হলো মূল সংখ্যা বা বেস, কিউব বলতো কি এর পাওয়ার বা ঘাত। এখন এক্স কিউব কথার অর্থ কি না, এক্স গুণিত এক্স গুণিত এক্স। 3 পাওয়ারে 3 মানে 3টে এক্স এর গুণফল, ঠিক আছে? এরপরে দেখো, যদি আমার এক্স এর পাওয়ারে এন থাকে, এর অর্থ কি না, আমার কাছে এরকম এন সংখ্যক এক্স এর গুণফল, এন সংখ্যক আমার এখানে এক্স থাকবে, তার গুণফল হলো এক্স টু দি পাওয়ার এন। এটা হচ্ছে একদম বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? তো এরপর তোমাদেরকে জানা প্রয়োজন যে সূচকের কি ধরনের সূত্রগুলো রয়েছে, বা সূচকের ক্ষেত্রে কি হয়, সেই সূত্রগুলো এক এক করে আমরা চলো জেনে নিই। সূচকের প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র বলা হয়, সূচকের প্রথম সূত্র কি? ধরো আমার এ এর পাওয়ারে এম আছে, এটা আবার এ এর পাওয়ারে এন আছে, মানে দুটো এ যাদের একটির পাওয়ারে এম আছে এবং একটির পাওয়ারে এন আছে, এদের গুণফল যদি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে কি হয় না, এদের ক্ষেত্রে যে আমার বেস সেটি এক থাকে এবং পাওয়ারগুলো যোগ হয়ে যায়। মানে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন সমান হয়ে যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে দেখো, বেস যদি আমার সমান থাকে তাহলে পাওয়ারের কি হয়ে যায়, যোগ হয়ে যায়, যদি আমার এই দুটোর গুণ থাকে। এরপর ধরো যদি আমার এর মধ্যে ভাগ থাকে, কি হয়ে যায়, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, মানে এ টু দি পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এন দিয়ে যদি আমার ভাগ থাকে, তখনই কি হয় না, এদের মধ্যে বিয়োগ হয়ে যায়, পাওয়ারগুলোর বিয়োগ হয়ে যায়। যদি আমার বেস একই থাকে তাহলে পাওয়ারের কি হয়ে যায়, বিয়োগ ফল হয়ে যায়। এরপরে দেখো 3 নাম্বার সূত্র, তাহলে আবার উল্টোটাও কিন্তু হয়। যদি আমার এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকে, তাহলে তাকে আমি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন এটাও লিখতে পারি। আবার এ টু দি পাওয়ার এম মাইনাস এন যদি আমার থাকে, তাকে আমি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এভাবেও কিন্তু আমি লিখতে পারি। এরপরে দেখো 3 নাম্বার সূত্র, ধরো এর পাওয়ার এম আছে, এর আবার পাওয়ারে এন আছে, এ টু দি পাওয়ার এম তার পাওয়ারে এম যদি থাকে, একে কিভাবে লেখা যায়, একে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন। মানে এখানে তোমার পাওয়ার গুলোর গুণ হয়ে যায়। এটা কিরকম, ধরো আমার এখানে এ স্কোয়ার আছে এবং এর মাথায় কিউব আছে, তো এ স্কোয়ারের কিউব মানে কি, এর পাওয়ার গুলোর গুণ হয়ে যায়। তাহলে এখানে 2 × 3 মানে এ টু দি পাওয়ার আমার 6 হয়ে যায়। এটা কিন্তু খেয়াল রাখবে, পাওয়ারে যদি কি আবার পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ার গুলোর কি হয়ে যায়, আমাদের গুণ হয়ে যায়। এটা হচ্ছে আমার তৃতীয় সূত্র। এরপরে দেখো, এরপরে চতুর্থ সূত্র। চতুর্থ সূত্র কি বলছে না, চতুর্থ সূত্র ধরো এখানে যদি আমার, ধরো এখানে এ টু দি পাওয়ার এম এন হয়ে গেল। আবার উল্টোটা আমরা বলতে পারি, যদি আমার এভাবে থাকে এ টু দি পাওয়ার এম এন, তাকে আমি এ টু দি পাওয়ার এম পাওয়ার এন লিখতে পারি, বা একে এভাবেও লেখা যায় এ টু দি পাওয়ার এন পাওয়ারে এম, এভাবেও কিন্তু আমাদের লেখা যায়, ঠিক আছে? এরপরে দেখো 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র কি বলছে, 4 নাম্বার সূত্র ধরো পাওয়ারে এম আছে, পাওয়ারে এম আছে না,
এখানে ধরো দুটো আছে, আমার এবি আছে, এর পাওয়ারে এম আছে, এখানে আমার দুটো সংখ্যা আছে এবি, তার পাওয়ার যদি এম থাকে, একে কিভাবে লেখা যায় না, আলাদা আলাদা ভাবে এই পাওয়ার দুটোতেই চলে আসে। এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম। যদি আমার এভাবে এবি থাকে, তার পাওয়ার এম থাকে, আলাদাভাবে এ টু দি পাওয়ার এম গুণিত আলাদাভাবে বি টু দি পাওয়ার এম হয়ে যায়, দুটোরই কিন্তু পাওয়ার সেম, মাঝে গুণ চলে আসে। আবার এভাবে যদি দেওয়া থাকে এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম, মানে পাওয়ার যদি আমার সেম থাকে, তাহলে কি হয়, বেসগুলোরও গুণ হয়ে মাথায় পাওয়ার চলে আসে। এটা হচ্ছে আমাদের চতুর্থ সূত্র। একটু মুছে নি, এরপর আমরা যাব পঞ্চম সূত্রে। পঞ্চম সূত্রে কি, ধরো এ ডিভাইডেড বাই বি রয়েছে, মাথায় এম রয়েছে। আগেরটা ঠিক উল্টোটা, আগে আমরা গুণ ছিল, এখানে ভাগ আছে। এখানেও আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম, মানে এই যে মাথায় পাওয়ার ছিল সে আলাদা আলাদা ভাবে এম এর মাথাও চলে এসেছে, আবার বি এর মাথাতেও পাওয়ার চলে এসেছে। কিরকম, ধরো আমার যদি থাকে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, এক্স বাই ওর হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এভাবে কিন্তু আমাদের লেখা যায়। এরপরে দেখো তৃতীয় নাম্বার, সরি ষষ্ঠ নাম্বার। ষষ্ঠ নাম্বার কি বলছে, ধরো আমার এভাবে আছে রুট ওভার অফ এ, রুট এ, রুট এ কে আমরা কিভাবে লিখতে পারি, রুট এ মানে কি, রুট এ কে লেখা যায় এর পাওয়ারে 1/2, এর পাওয়ারে 1/2, রুট এ মানে এর পাওয়ারে 1/2। আচ্ছা যদি আমার এখানে কিউব রুট অফ এ থাকে তাহলে কিভাবে লেখা যায়, তাহলে 1 পাওয়ারে 1/3, যদি কিউব রুট অফ থাকে তাহলে পাওয়ারে 1/3 চলে আসে। তাহলে এটার জেনারেল ফর্মুলাটা কি, জেনারেল ফর্মুলাটা হলো যদি আমার এখানে এন রুট এ থাকে, এন রুট এ, তাহলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 1/a। এখানে এন এর মান যে কিছু হতে পারে, 1 2 3 4 5 6, এক নয় 2 3 4 5 6 করে যে কিছু এখানে এন এর মান হতে পারে। এন যদি, তাহলে এখানে যাই থাকুক না কেন, এখানে পাওয়ারে 1 ডিভাইডেড বাই এন হয়ে আমার চলে আসে। এরপরে দেখো এটা একটা হলো। এরপরে আমাদের 7 নাম্বার, ধরো এখানে আমার আছে এ এক্স রুট এ, আচ্ছা এর পাওয়ারে ধরো ওয়াই আছে, এর পাওয়ারে ওয়াই আছে, এখানে আছে এর পাওয়ারে ওয়াই, আবার এটা আছে এক্স রুট এ। এর অর্থ কি, আমি আগে কি বললাম যে যদি আমার পাওয়ারে যদি রুট সামথিং থাকে, এই যেখানে এখানে এন, এন রুট এ যদি থাকে তাহলে 1/n হয়ে যায়, তাহলে এখানেও একইভাবে দেখো এর পাওয়ারে ওয়াই তো আছেই, আর এটা কি 1/x হয়ে আসবে, মানে y/x। তাহলে এক্স রুট এ বাই এন যদি থাকে সমান এ টু দি পাওয়ার y/x হয়ে যায়। কিরকম, ধরো ধরো আমার এখানে আছে কিউব রুট অফ এ স্কোয়ার, কিউব রুট অফ এ স্কোয়ার আমরা কি লিখতে পারি, এখানে লেখা যায় এ টু দি পাওয়ার 2/3, এ টু দি পাওয়ার 2/3 এভাবে লেখা যায়। এটা একটা হলো, তাহলে আমাদের 7 নাম্বার হয়ে গেল। এরপর দেখে নেব 8 নাম্বারে কি রয়েছে। 8 নাম্বার সূত্র দেখো, 8 নাম্বার সূত্রে আমরা চলে আসি। ধরো আমার এখানে এক্স রুট ওয়াই রুট জেড রুট এ রয়েছে, এক্স রুট ওয়াই রুট জেড রুট এ। এর অর্থ কি বা এর সূত্র কি, এর সূত্র কি না, আমাদের বাইরের রুট মানে কি এখানে পাওয়ারে 1 হয়ে সেটা চলে আসে, তাহলে এখানে সবগুলোই তো এভাবে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দেখো এখানে সব রুটের মধ্যে আছে, তাহলে রুট কি এখানে বাই হয়ে আসে, ডিভাইডেড বাই হয়ে, তাহলে সবগুলোই তো রুটের মধ্যে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এভাবে চলে আসে। এরপরে ধরো এই সূত্রটাই আরেকটু লিখি, ধরো এক্স রুট ওয়াই রুট জেড রুট এ টু দি পাওয়ার এম এভাবে রয়েছে, মানে এর পাওয়ারে এম রয়েছে, তাহলে কিভাবে লেখা যায়, এখানে এর পাওয়ার যা আছে আমরা তাই লিখবো এ টু দি পাওয়ার এম, আবার রুটের জন্য এগুলো কি সব ডিভাইডেড বাই হয়ে আছে, যেমন উপরেরটা এলো, তাহলে এখানে কি হয়ে যাবে এক্স ওয়াই জেড, মানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এভাবে চলে আসে। ঠিক আছে, এরপরে আচ্ছা এখানে হয়ে যাবে। দেখো এরপরে যদি আমার থাকে, এটাকে আমি আরেকটু বিস্তৃত করছি, ধরো আমার এখানে আছে এক্স পাওয়ারে ওয়াই, সরি রুট ওয়াই রুট জেড
টু দি পাওয়ার এম ইন্টু এম, এটা যা আছে তাই লিখলাম। এর আবার পাওয়ারে এন রয়েছে, এর পাওয়ারে এন রয়েছে, তখন কিভাবে লেখা হয় না, আমি আগেই কি বলেছিলাম, যদি আমার এ টু দি পাওয়ার এম পাওয়ারে এন থাকে তাহলে কিভাবে লেখা হয়, এ টু দি পাওয়ার এম এন, মানে কি হয় পাওয়ারগুলোর গুণ হয়ে যায়। তাহলে এখানেও দেখো এ টু দি পাওয়ার এম তো আমার আছেই, এ টু দি পাওয়ার এম তো আমার আছেই, আবার এখানে পাওয়ার এন আছে, তাহলে এখানে গুণ হয় মানে এম এন ডিভাইডেড বাই, এখানে রুটের জন্য এগুলো সব ডিভাইডেড বাই হয়ে চলে আসে, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স রুট ওয়াই রুট জেড রুট এ টু দি পাওয়ার এম এর হোল পাওয়ারে যদি এন থাকে, এটাকে কিভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার এম এন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এভাবে লেখা যায়। এরপরে দেখো, এরপরে যদি আমাদের ইনভার্স থাকে তখন কিভাবে লেখা হয়, ইনভার্সে কিভাবে লেখা হয়, ধরো আমার কাছে এভাবে রয়েছে একটা সংখ্যা এক্স, এটা হয়ে যাবে আমাদের 11 নম্বর, ইনভার্স ওয়ান, ইনভার্স ওয়ান, এটা বলে ইনভার্স ওয়ান মানে এক্স এর পাওয়ারে -1, তো এক্স এর পাওয়ারে -1 এর অর্থ হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এর পাওয়ারে -1 এর কথার অর্থ হলো 1 ডিভাইডেড বাই এক্স, যেখানেই জানবে এভাবে মাইনাস হয়েছে বা ইনভার্স হয়েছে মানে সেখানে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে। আর এখানে পাওয়ার 1 আছে মানে এক্স এর পাওয়ার 1, কিন্তু এক্স এর পাওয়ার 1 মানে হচ্ছে শুধু এক্স লেখাও তাই। তাহলে আমি যদি তোমাকে এখানে বলি যে এক্স টু দি পাওয়ার -n, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এক্স ইনভার্স যেহেতু রয়েছে, ইনভার্স মানেই 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n, এভাবে লেখা যায়। এটা কিন্তু খেয়াল রাখবে, এক্স টু দি পাওয়ার -n মানে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n, আবার এক্স টু দি পাওয়ার n মানে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার -n, এভাবেও লেখা যায়। তাহলে ধরো আমার যদি এভাবে থাকে এক্স টু দি পাওয়ার -p বাই কিউ, এক্স টু দি পাওয়ার -p বাই কিউ, এর অর্থ কি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার p বাই কিউ, 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার p বাই কিউ। আচ্ছা এরপরে দেখো, এরপরে ধরো যে কিছুর পাওয়ার, যে কিছুর পাওয়ার যদি আমার পাওয়ারে 0 আসে, পাওয়ারে যদি 0 আসে তাহলে সেটা সমান হয়ে যায় 1, সব সময় এটা হয়, যে কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যায় 1। এখানে যদি আমি তোমাকে বলি যে ধরো বললাম যে এ টু দি পাওয়ার 0 এর মান কত, এ টু দি পাওয়ার 0 এর মানও কিন্তু 1, যে কিছুর পাওয়ারে যদি আমার 0 আসে তার মান হয়ে যায় 1, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপর চলে আসি আবার একটি নতুন সূত্রে, সেটি হলো ধরো এখানে যদি আমার এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন বলা থাকে, এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন বলা থাকে, তাহলে কি হয়, যদি আমার দেখো এখানে বেসগুলো কি সমান, তাহলে বেস যদি সমান হয় এবং মাথায় যদি পাওয়ার আলাদা আলাদা হয় তখন এখান থেকে কি লেখা যায়, এক্স সমান এম সমান এন লেখা যায়। বেস যদি আমার সমান হয়, পাওয়ারে যদি আলাদা আলাদা থাকে তাহলে পাওয়ারগুলোরও কিন্তু সমান হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। আর একমাত্র কখন এটা হয় না, যখন এক্স নট ইজিক্যাল টু 0, এক্স এর মান 0 হওয়া চলবে না, এক্স এর মান দেখো +-1 হওয়া চলবে না, নট ইজিক্যাল টু +-1, এবং এক্স এর মান নট ইজিক্যাল টু +-ইনফিনিটিভ হওয়া চলবে না, ঠিক আছে, +-ইনফিনিটিভ হওয়াও কিন্তু চলবে না। এই তিনটে শর্ত এখানে কিন্তু হওয়া প্রয়োজন। এক্স এর মান যদি মানে 0 না হয়, +-1 না হয়, অথবা +-ইনফিনিটিভ না হয়, সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন সমান কি হয়ে যায়, এম সমান এন হয়ে যায়। আবার যদি আমাদের উল্টোভাবেও লেখা যায়, যদি আমাদের যে ঘাতগুলো রয়েছে সেগুলো যদি আমাদের সমান হয়ে যায়, যদি আমাদের বেস আলাদা আলাদা থাকে, এখানে দেখো আমি কি লিখলাম, এখানে এক্স টু দি পাওয়ার এম সমান ওয়াই টু দি পাওয়ার এম, মানে এখানে কি আমার ঘাতগুলো সমান কিন্তু বেসগুলো আলাদা আলাদা, এখান থেকে যদি ঘাত সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান ওয়াই, এটা হচ্ছে একটা সূচকের সূত্র। তো এই ছিল সূচকের মোটামুটি সূত্রগুলো, যে সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করি। তো এরপরে দেখো তোমাদের যাতে এই চ্যাপ্টারটি আরো সহজ হয়ে যায়, এই যে সূত্রগুলো আমি লিখলাম সেগুলোকেই কাজে লাগিয়ে আবার দেখো এই অঙ্কগুলো আমি করব। তো পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলো তোমাদের আসে সেই টাইপের অঙ্কগুলোই আলোচনা করব। তো চলো প্রথম অঙ্ক দেখে নি কি রয়েছে।
আজকের দেখো প্রথম অঙ্ক আমার যেটা রয়েছে -1/2 তার স্কোয়ার, তার আবার মাইনাস স্কোয়ার মানে সরি -2 তার আবার -1। তাহলে দেখো তোমাদেরকে একটি সূত্র বলেছিলাম যে যদি আমার এর পাওয়ারে m তার পাওয়ারে n থাকে তাহলে কি হয়ে যায় a⁴mn, মানে আমার এখানে পাওয়ারগুলোর গুণ হয়ে যায়। এখানে দেখো সবগুলোই কিন্তু পাওয়ার রয়েছে, পাওয়ার। তাহলে আমার যতগুলোই এখানে পাওয়ার থাক না কেন, এখানে যদি আমার mn n এর পরে আবার একটা ধরো p থাকতো তাহলে এখানে mnp হয়ে যেত, মানে পাওয়ারগুলোর গুণ হয়ে যায়। তাহলে সেটাই এখানেও আমরা কাজে লাগাবো। এখানে দেখো কি রয়েছে -1/2 -1/2 এর পাওয়ারে প্রথমে কি রয়েছে 2, তাহলে 2 গুণিত, তারপরে কি রয়েছে -2 গুণিত, তারপরে কি রয়েছে -1, তাহলে এটা সমান কি হয়ে যায় -1/2। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর 2 গুণিত 2 4, 4 গুণিত 1 মানে 4, তাহলে পাওয়ার কত হয়ে গেল 4। এরপরে মাইনাসের পাওয়ার 4 মানে কত, আচ্ছা 2⁴। এখানে কি বললাম যে একটি সূত্র ছিল যে a/b হোল টু দি পাওয়ার যদি m থাকে, মানে এখানে কি হচ্ছে a⁴m আর b⁴m, মানে এই পাওয়ার ওপর নিচে দুটোর সাথেই গুণ হয়ে যায়। তাহলে এখানে 1 এর পাওয়ার 4, 1 এর পাওয়ার যাই হোক না কেন একই হয়, তাহলে 1 এর পাওয়ার 4, তাহলে 1 এর পাওয়ার 4 মানে একই হয়। আবার এখানে মাইনাস, আবার এখানে এখানে ধরো মাইনাস আছে তো, মানে আমার ধরো এখানে -1 আছে, তাহলে -1 এর পাওয়ার যখন 4 হয় সেটা +1 হয়ে যায়, আর নিচে এটা কি হয়ে যাবে 2⁴। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 2 এর পাওয়ার 4 মানে কি, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 4টে 2 এর গুণফল। প্রথমেই বলেছিলাম যে যদি আমার x⁴n থাকে মানে কি nটি x এর গুণফল, তাহলে এখানে পাওয়ারে 4 রয়েছে মানে 4টি 2 এর গুণফল, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 1/16। তাহলে 1/16 হয়ে গেল আমার এই যে অঙ্ক তার উত্তর। নেক্সট অঙ্কে দেখো বলা রয়েছে √6 √x³ এর মান কত। এখানে দেখো পার্ট বাই পার্ট কিন্তু করব, ঠিক আছে। শুরু করব কোথা থেকে, এখান থেকে শেষ থেকে। আচ্ছা প্রথমে আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে দেখো √x², তাহলে প্রথমে বাকিটা আমরা লিখে নেব। বাকিটা যদি লিখে নিই 4 এখানে √x³। আচ্ছা এরপরে দেখো এখানে কি x² রয়েছে, আর এই রুটের জন্য কি হয় বললাম, রুট কি হয়েছে 1/2 হিসাবে আসে, মানে √x এটা সমান কি লেখা যায় x⁴1/2। তাহলে এখানে আমার x² তো রয়েছে, আবার এই রুটের জন্য লিখলাম 1/2। এরপরে আমার পাওয়ারে কি হয়, পাওয়ারগুলোর কি হয়ে যায় গুণ হয়ে যায়, যেমন বলেছিলাম a⁴m পাওয়ারে n যদি থাকে a⁴mn হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার স্কোয়ার আছে গুণিত 1/2 আছে, তাহলে কি হয় যদি x² আর গুণিত 1/2 মানে 2 2 কাটা যায়, তাই তো একই থাকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি x⁴ √x³ ইন্টু এখানে দেখো ইন্টু এখানে x এর কিছু নেই মানে কি পাওয়ারে 1 আছে। এরপরে প্রথমেই বলেছিলাম a⁴m গুণিত a⁴n যদি থাকে, মানে আমার দেখো বেস সমান যদি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এখানে আমার বেস সমান তাহলে পাওয়ারের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, মানে 3 + 1 মানে কত 4। তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 6x⁴, এখানে রুটের ভেতরে x এর 3 + 1 মানে হয়ে যায় 4, ঠিক আছে। এরপরে দেখো এরপরে 6x⁴, এরপরে দেখো এখানে x⁴ তো রয়েছে, আর এই যে রুট ছিল এই রুটের জন্য কত, রুট মানে কি বললাম 1/2, তাহলে এখানে 1/2। এরপরে এটা সমান কি লেখা যায় 6√x⁴। এখানে দেখো আবার কি এই দুটোর গুণফল মানে 4 গুণিত 1/2, মানে এখানে ব্র্যাকেট তুলে দিচ্ছি 4 গুণিত 1/2, 4 গুণিত 1/2 মানে কত 2 2 এ 4 মানে x², তাহলে x⁴ তো আছে এখানে তো গুণিত ইন্টু x²। এরপরে দেখো ওপরে করছি, এখানে দেখো 6√x² গুণিত x⁴ গুণিত x²। এখানেও দেখো আবার বেস সমান, তাহলে বেস যদি আমার সমান হয়ে যায় পাওয়ারের কি হয়ে যায় যোগ হয়ে যায়, মানে 4 + 2 সমান কত হয়ে যায় 6 হয়ে যায়, তাহলে x⁴ আবার দেখো এখানে x⁴ তো রয়েছে, আমি যদি রুট তুলে দিই এখানে কি হয় 1/6। এখানে যেহেতু রুটের মাথায় 6 রয়েছে, প্রথমেই বলেছিলাম যে x এর পাওয়ারে যদি
আমার যদি এখানে n রুট অফ এক্স থাকে তাহলে সেটা সমান কি হয়ে যায় এক্স টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে ধরো এখানে n সমান 6 আছে, তাহলে 1/n হিসাবে আসে। তাহলে এখানে পাওয়ারে তো 6 রয়েছে, আবার এই যে রুট ছিল সেটি 1/6 হিসাবে এসছে। তাহলে এটা সমান কি হয়ে যায় 6 গুণিত 1/6, পাওয়ারের গুণ হয়ে যায়, তাহলে 6 6 কাটা যায়, এক্স হয়ে গেল আমার এর অ্যান্সার। তাহলে এই যে যে প্রশ্নটি ছিল তার উত্তর হচ্ছে আমাদের এক্স। তো এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। যদি কারো এই অঙ্কটি বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক তোমাদের রয়েছে কিউব রুট অফ 333 প্লাস কিউব রুট অফ 987 প্লাস কিউব রুট অফ 2197 সমান কত। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে প্রথমেই আমরা সবার শেষ থেকে শুরু করব। তাহলে এটা সমান কি হয়ে যায় কিউব রুট অফ 333 প্লাস কিউব রুট অফ 987 প্লাস এরপরে দেখো কিউব রুট অফ 2197 রয়েছে, 2197 কিউব রুট। তাহলে 2197 কিউব রুট মানে কি, এটা হয়ে যায় 2197 পাওয়ারে 1/3। মানে তোমাকে এখানে দেখতে হবে যে 2197 কার কিউব, মানে কার কিউব হচ্ছে 2197। দেখো এখানে যদি দেখো 13 কিউব হচ্ছে আমাদের 2197। যে কোনো তোমাদেরকে কিন্তু যে স্কোয়ার সংখ্যাগুলো রয়েছে স্কোয়ার সংখ্যাগুলো মিনিমাম 1 থেকে 50 পর্যন্ত, আর যে কিউব সংখ্যাগুলো রয়েছে মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত সবার কিন্তু মনে রাখা উচিত। এখানে দেখো 2197 হচ্ছে 13 কিউব, 11 কিউব হচ্ছে আমাদের 1331, 12 কিউব 1728, 13 কিউব হচ্ছে 2197, 14 কিউব হচ্ছে 2744, 15 কিউব হচ্ছে 3375। এভাবে পরপর কিন্তু 20 পর্যন্ত মিনিমাম কিউবগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো যাই হোক এটি হচ্ছে 13 কিউব। তাহলে এখানে এটা আমরা 2197কে 13 কিউব লিখতে পারি। আবার এই যে এখানে কিউব রুট আছে, রুটকে যদি আমরা তুলে দিই এখানে কি আছে 1/3 আছে। তাহলে আবার দেখো এখানে 3 গুণিত 1 3 মানে 3 3 কি হলো ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু 13 হলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 333 প্লাস কিউব রুট অফ 987 প্লাস এখান থেকে দেখো এখানে কি আছে 13 কিউব আছে গুণিত 1 3 আছে। তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে কত হয় 13 টু দি পাওয়ার 1 মানে 13ই। তাহলে এখানে প্লাস 13 হয়ে গেল সমান কিউব রুট অফ 3 3 3 প্লাস এখানে আবার কিউব রুট অফ আছে, যোগ করো, যোগ করলে আসে এখানে কত 1000। আবার দেখো 1000 হচ্ছে আমাদের 10-এর কিউব, 10-এর কিউব হচ্ছে আমাদের 1000। তাহলে সেম এখানেও আমরা কি লিখবো, এখানে এখানে লিখবো 10-এর কিউব, 1000কে লিখছি 10-এর কিউব। আবার এখানে যে রুট ছিল সেখানে যে 3 ছিল তার জন্য 1/3। তাহলে এখানে দেখো 3 গুণিত 1 3 3 3 কেটে যায়, তাহলে কি হয়ে যায় ক্যান্সেল আউট মানে 10 টু দি পাওয়ার 1। তাহলে এখানে কি আছে কিউব রুট অফ 333 প্লাস এখানে যদি কাটা যায় তাহলে কি আছে 10 10। এরপরে দেখো আমরা এখানে যোগ করছি 333 প্লাস 10 মানে কত হয় 343, এর কিউব রুট আছে। এটা আবার দেখো 343 মানে এটা হচ্ছে 7-এর কিউব, 7-এর কিউব। আর এখানে একের মানে রুটের মধ্যে 3 থাকার জন্য তার জন্য 1 3। তাহলে এখানে আমাদের কত আছে 7 হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার। তো এই ছিল অঙ্কটি। এভাবেই কিন্তু যদি এই ধরনের অঙ্ক আছে একদম সবার শেষ থেকে আমরা কিন্তু বলে যাব। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো আমাদের বলা রয়েছে 9 স্কোয়ার গুণিত 18 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হয় তোমাকে এই 9 এবং 18কে 3-এ চেঞ্জ করতে হবে, অথবা এই 3কে 9 বা 18তে চেঞ্জ করতে হবে। আমার যেটা মানে আমার মত সেটা হচ্ছে যে বড় সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ছোট সংখ্যায় চেঞ্জ করো। তাহলে দেখো বড় সংখ্যাগুলোকে যদি আমি ছোট সংখ্যায় চেঞ্জ করি, এখানে 9 মানে কত 3 স্কোয়ার, তাই তো 3 স্কোয়ার 9 হয়, তার মাথায় আবার স্কোয়ার আছে, গুণিত 18কে দেখো কিভাবে লেখা যায়, 18কে লেখা যায় 9 গুণিত 2, 9 2 গুণে 18, এর মাথায় কত পাওয়ার রয়েছে 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। এরপরে দেখো এখানে দেখো আমি বলেছিলাম কি a টু দি পাওয়ার m, তার মাথায় যদি n থাকে তাহলে গুণ হয়ে যায়, এখানে দেখো তাই রয়েছে 3 স্কোয়ার তার মাথায় আবার স্কোয়ার রয়েছে মানে এগুলোর গুণ হয়ে যায়। তাহলে 2 গুণিত 2 মানে কত 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 গুণিত। এরপরে দেখো এখানে কি রয়েছে 9 গুণিত 2 ইন্টু 4, একে কিভাবে লেখা যায় এখানে পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে লেখা যায় 9 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাও একটা সূত্রে কিন্তু বলেছিলাম। এরপরে নিচে কি রয়েছে
3^16। এরপরে দেখো 3^4 গুণিত সেম 9 কে আবার 3 স্কোয়ার লেখা যায়, 3 স্কোয়ার তো নয়, এর পাওয়ারে 4 রয়েছে, ইন্টু 2^4 ডিভাইডেড বাই 3^16। এরপরে দেখো 3^4, এখানে 3^4, এখানে দেখো আবার 3 স্কোয়ার, আবার তার মাথায় 4 রয়েছে, মানে কি হয় পাওয়ারের গুণ হয়ে যায়, তাহলে 4 গুণিত 2 মানে কত 8, তাহলে গুণিত 3^8 গুণিত 2^4 গুণিত 2^4 ডিভাইডেড বাই 3^16। এরপরে দেখো এখানে আমার 3^4 আর 3^8 রয়েছে, তাহলে এখানে বেস আমার সমান, বেস যদি সেম হয় মাঝে যদি গুণ থাকে আমাদের কি হয় পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 4 + 8 মানে কত 12, তাহলে এটা হয়ে যায় 3^12 গুণিত 2^4 ডিভাইডেড বাই 3^16। এরপরে দেখো এখানে 3 এর পাওয়ারে 12 রয়েছে, 3 এর পাওয়ারে 16 রয়েছে, তাহলে কি হয়ে যায় যদি ওপর নিচে থাকে আমাদের ভাগ হয়, মানে 3^12 মাইনাস 3^16, সরি 3^12 - 16 গুণিত 2^4, তাহলে এখান থেকে কত আসে 3^-4 গুণিত 2^4, তাহলে 3^-4 মানে ধরো x⁻−1 যদি থাকে, আমি কি বলেছিলাম 1/x হয়ে যায়, বা x⁻−n যদি থাকে 1/x⁴n হয়ে যায় বলেছিলাম। তাহলে এখানে দেখো মাথায় 4 রয়েছে, মানে ওপরের 2^4 এটা ডিভাইডেড বাই হয়ে চলে আসে 3^4। 2^4 মানে কত 16, 3^4 মানে কত 81, তাহলে 16 ডিভাইডেড বাই 81 হয়ে গেল আমার এই যে অঙ্ক তার উত্তর। এরপরে নেক্সট অঙ্কে আমরা চলে যাব। পরের অঙ্কে দেখো বলা রয়েছে 512 2^−2 পাওয়ারে -2 পাওয়ারে 1/4। তাহলে প্রথম কথা আমার যখনই এভাবে পাওয়ার থাকে পাওয়ারগুলোর কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এখানে লেখা যায় 512 পাওয়ারে লেখা যায় -2 গুণিত -2 গুণিত 1/4, তাহলে পাওয়ারগুলোর গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে লেখা যায় 512, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এরপর এগুলোর গুণ করো, এখানে দেখো 2 2 এ 4, 2 2 এ 4, এখানে 4 4 4 কেটে গেল, এখানে কি আছে 3 গুণিত 3 মানে 9, তাহলে 1/9, যেহেতু 3 গুলো কি নিচে রয়েছে 1/9। এরপরে দেখো 512 সমান হয় 2^9, 2^9 পাওয়ারে কি রয়েছে 1/9, তাহলে এখানে আবার দেখো পাওয়ারের কি হয়ে যায় পাওয়ারের গুণ হয়ে যায়, তাহলে 2^9 গুণিত 1/9, 9 9 কি হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল, 2^1 মানে 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এই ছিল খুবই একটা সহজ অঙ্ক। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আর নেক্সট অঙ্কে দেখে নেব কি অঙ্ক রয়েছে। নেক্সট অঙ্ক দেখো বলা রয়েছে 16^-3 গুণিত 243 পাওয়ারে -3/5, এর পুরোটার পাওয়ার রয়েছে -1/3, এর অ্যান্সার কত? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি এই যে ব্র্যাকেটের ভেতর যে পোর্শনটি রয়েছে তার কাজ আগে করব। এখানে দেখো 16 মানে হচ্ছে 2^4, মানে 4টে 2 এর গুণ করলে আমাদের 16 হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি 16 জায়গায় 2^4, তার মাথায় কি রয়েছে -3/4 রয়েছে, গুণিত 243 মানে হয়ে গেল তোমার 3^5, 3^5 দেখো 3টে 5-এর গুণ করো, দেখো 343 আসে, তাহলে 243 কে আমরা লিখতে পারি মানে 3 এর পাওয়ারে 5, এর পাওয়ারে কত রয়েছে আবার -3/5, আর এই পুরোটার পাওয়ারে রয়েছে 1/3, এটা ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি পাওয়ারের গুণ হয়, তাহলে এখানে 2 পাওয়ারে 4 গুণিত -3/4, এখানেও দেখো 3 পাওয়ারে 5 গুণিত -3/5, আর এর পুরো পাওয়ারে রয়েছে 1/3 -1/3, এটা সমান কি হয়ে যায় এখানে কি 4 4 কেটে যায়, তাহলে 2 পাওয়ারে -3, 2 পাওয়ারে -3, 2 পাওয়ারে -3 এর অর্থ কি 1 ডিভাইডেড বাই 2^3, তাহলে এখানে আমি লিখছি কি 1 ডিভাইডেড বাই 2^3, আবার 2^3 মানে কত 8, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 1 ডিভাইডেড বাই না 3, 2^3 লিখবো 2^3 গুণিত, এখানে দেখো 5 5 ক্যান্সেল আউট, তাহলে এখানে কি হয় 3^-3, এই যে -3 মানে 3^-3 মানে কি 1/3^3, তাহলে এখানে আমি সেটাই লিখছি 1 ডিভাইডেড বাই 3^3, এই পুরোটার পাওয়ারে কত আছে -1/3। এরপরে দেখো আমি একটা সূত্র বলেছিলাম যে আমার যদি
আলাদাভাবে আলাদাভাবে এ টু দি পাওয়ার, আমি বলেছিলাম যে এ বি টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে কি হয়ে যায় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, মানে এই যে পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে দুটোর মাথাতেই চলে আসে। এখন আমার যদি এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম দেওয়া থাকে, মানে পাওয়ারগুলো সমান বেসগুলো আলাদা থাকে, তাহলে সেটাকে এভাবেও লেখা যায় এ বি গুণিত এম। এখানে দেখো আমার পাওয়ারগুলো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, কিন্তু বেসগুলো আলাদা। তাহলে বেসগুলো আমি কি করে দেবো, এবি মানে বেসগুলোর গুণ, আর পাওয়ারে কত 3 চলে আসে। তাহলে একে কিভাবে লেখা যায় দেখো, আমি এখানে করছি, একে লেখা যায় 1 ডিভাইডেড বাই 2 গুণিত 3 পাওয়ারে 3। এই যে এই 3 পাওয়ারে চলে এসেছে এবং সম্পূর্ণ আছে, মানে এর বাইরে পাওয়ার রয়েছে পাওয়ারে 1 এর 3। তাহলে একে লেখা যায় 2 গুণিত 3 মানে কত 6, পাওয়ারে রয়েছে 3। আচ্ছা, একে মাইনাস 1 এর 3। এরপরে দেখো 1 টু দি, যেমন ভাবে আমি এক্স ইনভার্স এন সমান 1 টু দি পাওয়ার এক্স এন লিখেছিলাম, তাহলে আমার যদি এটা দেওয়া থাকে আমি একে চেঞ্জ করে এক্স টু দি পাওয়ার মাইনাস এনও লিখতে পারি। তাহলে একে আমি লিখতে পারি 6 টু দি পাওয়ার মাইনাস 3 পাওয়ারে মাইনাস 1 এর 3। এখন দেখো আবার পাওয়ারে কি গুণ হয়ে যায় পাওয়ারগুলো, তাহলে 6 পাওয়ারে মাইনাস 3 গুণিত মাইনাস 1 এর 3। তাহলে এখানে দেখো 3 3 কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, মানে 6 এর পাওয়ার 1 মানে 6 হয়ে গেল আমার এর উত্তর। তো এই অঙ্কটি খুব ভালো অঙ্ক ছিল। এভাবে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। যদিও যখন পরীক্ষায় করবে এত ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট স্টেপ জাম্প করে নেবে, স্টেপ জাম্প করে অ্যান্সার বার করে নেবে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু এত ভেঙে 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 দেখাচ্ছি, এত কিন্তু ভাঙার প্রয়োজন নেই। তো যারা একেবারেই অঙ্কে কাঁচা বা যাদের অঙ্ক বোঝার অসুবিধা হয় তাদের যাতে বোঝার সুবিধা হয় সেই জন্য আমি এত ভেঙে ভেঙে করছি, নাহলে কিন্তু তোমরা অনেক মানে স্টেপ জাম্প করে এগুলো করে নেবে। তো যাই হোক, তো আমরা আর পরের অঙ্কে চলে যাই। পরের দেখো অঙ্ক রয়েছে রুট ওভার অফ কিউব রুট অফ 0.004096। যখনই দশমিক চলে আসে রুটের ভেতর তখন কিন্তু একটু খেয়াল করে তোমাদেরকে কিন্তু অঙ্ক করতে হবে, কেননা এখানে এই দশমিকের পজিশন কি সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। দেখো এখানে আমি কিভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি রুট ওভার অফ কিউব রুট। আচ্ছা, কিউবকে আমি কিভাবে লিখতে পারি না, এখানে 0.004096 এর পাওয়ারে 1 এর 3 লিখতে পারি। এই রুটটি এই রুট, আর এই যে কিউব রুট অফ ছিল তাকে পাওয়ারে কি হয়ে যায় 1/3 হয়ে যায়। এরপর এখানে 1/3 আসা মানে তোমাকে জেনে নিতে হবে যে এই যে আমার সংখ্যাটি দেওয়া রয়েছে এটি কারো না কারো কিউব সংখ্যা। নিচে 3 মানে ওপরে আমার 3 আসবে, ফলে এটি কারো না কারো কিউব সংখ্যা। তোমাদেরকে আগেই বলেছিলাম একটি অঙ্কে যে তোমাদেরকে মিনিমাম 20 পর্যন্ত কিউব কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো 4096 হচ্ছে আমাদের 16 কিউব, 16 কিউব হলো 4096। কিন্তু এখানে দেখো দশমিক রয়েছে 0.00, এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে যেহেতু এখানে দশমিক রয়েছে এটা হয়ে যাবে 0.16 এর কিউব, 0.16 এর কিউব। এখন কারো যদি বোঝার অসুবিধা হয় তাহলে দেখো এভাবে করে নিতে পারো, ধরো 16 কিউব মানে কি 16 গুণিত 16 গুণিত 16, তাই তো। তাহলে 0.16 যদি থাকে আমার দশমিক মানে 0.16 এর কিউব মানে কি 0.16 এর কিউব মানে হয়ে গেল আমার যে 0.16 গুণিত 0.16 গুণিত 0.16, 3টে 0.16 এর গুণফল। এখন 16 গুণিত 16 গুণিত 16 এর তো গুণফল কত হয় 4096। কিন্তু দেখো এখানে দশমিক কতগুলো সংখ্যার পরে আসে, এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তাহলে মোট 6টি সংখ্যার পরে দশমিক আসে। এখন তো আমার 4টে সংখ্যা হয়েছে, তাহলে এর আগে আমাকে আরো দুটো সংখ্যা দুটো শূন্য এখানে কিন্তু বসিয়ে নিতে হবে, তারপরে আমাদের কিন্তু দশমিক আসে। তাহলে এখানে দেখো সেই সংখ্যাটাই দেওয়া রয়েছে, তাহলে 0.004096 এর কিউব, এটি হচ্ছে আমাদের 0.16 এর কিউব সংখ্যা। আর তার পাওয়ারে কত আছে 1/3, আর পুরোটার কত আছে রুট রয়েছে। এরপরে দেখো এরপরে এখানে 0.1616 তার কিউব, আর তার পাওয়ারে আবার 1/3
3 এ রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, পাওয়ারে গুণ হয়, মানে 3 গুণিত 1 এর 3, 3 গুণিত 1 এর 3 মানে কত, 3 গুণিত 1 এর 3 মানে কত, 3 3 কেটে যে 1 হয়। তাহলে এখানে আমার কি আছে, এটা সমান হয়ে যায় √0.16। এখানে 3 গুণিত 3 মানে 3 গুণিত 1 এর 3 তো কেটে যায়, তাহলে 0.16। তাহলে এটা আবার কি 0.16, রুট মানে কি বললাম 1/2, 1/2। তাহলে এখানে 1/2 আসা অর্থই হচ্ছে তোমাকে জেনে নিতে হবে এটি আবার কোন সংখ্যা স্কোয়ারে। তাহলে এটা তো জানো 4 স্কোয়ার 16 হয়, তাহলে এখানে আমার 0.4 স্কোয়ার হয়ে যাবে। 0.4 স্কোয়ার গুণিত 1/2, এই যে 1/2, আর এটা হচ্ছে 16 মানে হচ্ছে 0.4 স্কোয়ার। তাহলে এখানে আবার 2 2 কি ক্যান্সেল আউট, মানে 0.4 হয়ে গেল আমার এর অ্যান্সার। তো এই ছিল অঙ্ক। যখনই তোমাদের এরকম দশমিক সংখ্যা আসবে তখন কিন্তু একটু খেয়াল করে অঙ্কগুলো করে নিতে হবে। তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো রয়েছে 2n প্লাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 মাইনাস 2n এর সরলতম মান কত। দেখো এক এক করে আমরা পরপর করে যাব। কিরকম, 2n প্রথমে রয়েছে 2n প্লাস 2n মাইনাস 1, একে কিভাবে লেখা যায়, 2n গুণিত 2 মাইনাস 1। একটি সূত্র তোমাদেরকে বলেছিলাম যে a⁴m মাইনাস n মানে কি a⁴m ডিভাইডেড বাই a⁴n, এটা লেখা যায়। বা একে আমরা এভাবেও লিখতে পারি a⁴m গুণিত a⁻−n। আচ্ছা, তো যখন এভাবেই রয়েছে আমি একে আর পাওয়ার 9 নিচে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তাহলে 2 এর পাওয়ার 1 ডিভাইডেড বাই এখানে 2n, এখানে যেহেতু প্লাস রয়েছে মানে গুণিত 2 মাইনাস 2n। এরপরে দেখো 2n প্লাস 2n, 2n কে কমন নিয়ে নাও, উপর থেকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে 1 প্লাস এখানে কি থাকে n, তো 2n তো কমন গেছে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই নিচে দেখো 2n কমন যাবে, দুটোতে রয়েছে, তাহলে 2n এখানে যদি যাই এখানে কত থাকে 2 মাইনাস এখানে 1, তাহলে 2n কি ক্যান্সেল আউট। এখানে কি হয় 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 মানে কত 3/2, আর ডিভাইডেড বাই নিচে কত 2 মাইনাস 1 মানে 1, তাহলে অ্যান্সার কত 3/2 মানে 1/2। তাহলে 1/2 হয়ে যাচ্ছে আমার এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর। পরের প্রশ্ন দেখো রয়েছে 2x-1 প্লাস 2x+1 সমান 320 যদি হয় তাহলে x এর মান কত। দুটো পদ্ধতিতে তোমাকে এই অঙ্কটি করাবো। এক, আমি সিম্পলিফিকেশন যখন করেছিলাম তখন বলেছিলাম ভ্যালু পুটিং মেথডে কিভাবে হয়, তো এখানেও আমরা ভ্যালু পুট করে কিন্তু আমরা করব। তো প্রথমে বেসিক নিয়ম জেনে নাও। দেখো 2x কে কি লেখা যায় 2x, আর -1 এর জন্য কি নিচে 2 চলে আসে, মানে 2 এর পাওয়ার 1, তো 1 তো লেখা হয় না 2 লেখা হয়, প্লাস এখানে সেম 2x গুণিত 2, এই যে পাওয়ার আলাদা আলাদা যদি হয়ে যায় এখানে পাওয়ারে 1 চলে আসে, তো 2x মানে কত 2 হয়, সমান 320। এরপরে দেখো বা 2x কে যদি তুমি কমন নিয়ে নাও, 2x কমন নিয়ে নাও, প্রথমে কি পড়ে থাকে 1/2, এখানে 1/2 প্লাস এখানে কত 2 সমান 320। বা 2x এটা কত হয়ে যায় 1/2 প্লাস 2 মানে হয়ে যায় আমাদের 5/2 সমান 320। বা 2x সমান কি লিখতে পারি 320 গুণিত 2 ডিভাইডেড বাই 5, এটা যদি এদিকে যায় 2/5 হয়ে যায়, কাটাকাটি করো 5 6 30, 5 4 20 মানে 64 দুগুণে 128। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2x সমান 128। এখন দেখো এখান থেকে আমরা যেহেতু এখানে নিচে 2 আছে মানে বেসে 2 আছে, এখানেও আমরা 2 আনার চেষ্টা করব বেসে। এখন 128 2 এর কত পাওয়ারে হয়, 128 দেখো 2 যদি তুমি 7 করো 7 তাহলে 128 হয় 2 7। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 2x সমান 2 7। তোমাকে বলেছিলাম যদি আমি x⁴m সমান x⁴n হয়, মানে বেস যদি আমার সমান হয় তাহলে পাওয়ারও কি হয় সমান হয়ে যায়, মানে m সমান n হয়ে যায়, এটা বলেছিলাম। তো এখানে দেখো আমরা বেস সমান তাহলে পাওয়ারও সমান হয়ে যাবে, মানে এখান থেকে আমরা কি বলতে পারি x সমান 7। তাহলে আমার এটা তো চেয়েছিল যে x এর মান কত, তাহলে x এর মান কত 7।
তো এটা ছিল আমার সম্পূর্ণ বেসিক পদ্ধতি। এরপরে দেখো ভ্যালু পুটিং মেথড। তো এখানে ভ্যালু পুটিং মেথড বলতে আমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা পুট করে দেখে নেব যে কোন অপশন আমরা মানে কোন অপশনটি এখানে যদি আমরা এক্স এর জায়গায় যদি পুট করি তাহলে আমার এই যে ইকুয়েশন রয়েছে সেটি স্যাটিসফাই করে, মানে এক্স এর মান কি রাখলে আমার এই দুটোর যোগফল 320 আসে। এখন দেখো আমার প্রথম অপশানে কি দেওয়া রয়েছে, প্রথম অপশানে দেওয়া রয়েছে 7, প্রথমেই আছে 7, তো আমার অ্যান্সার হবে দেখো 6। যদি আমরা যদি 6 ধরি, সেকেন্ড অপশানে চলে যাও, 6 যদি ধরি তাহলে এক্স এর মান 6 রাখো, তাহলে এখানে যদি 6 হয় মানে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 6 প্লাস 1, তাহলে এটা হয়ে যায় 6 মাইনাস 1 মানে 5 প্লাস 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 এর পাওয়ার 5 মানে কত, 2 এর পাওয়ার 5 মানে হয়ে যায় 32, আর 2 এর পাওয়ার 7 মানে হয়ে যায় আমার 128। যদি যোগ করো 28, 30, 160, তাহলে 160, 132 কি সরি 320 কি এলো, আসেনি, তার মানে আমার 6 নয়। এভাবে তোমাকে কিন্তু অপশনগুলো বসিয়ে চেক করে নিতে হবে। এরপরে দেখো পরের অপশন রয়েছে 8, তাহলে এখানে যদি 8 বসাই তাহলে 8 মাইনাস 1 মানে কত 7, প্লাস এখানে 8 বসাই 8 প্লাস 1 মানে কত 9, তাহলে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 128, 2 টু দি পাওয়ার 9 মানে কত 512, যোগ করো এখানে কত হয় 10, 4, 6, 640, তাহলে আমার 320 নয়, মানে 8ও নয় আমার। এরপরে দেখো তাহলে আমরা যদি 7 বসাই, আমার অ্যান্সারটি রয়েছে 7 বসাও, 7 বসালে এটা কত হয়ে যায় 7 মাইনাস 1 মানে 6, প্লাস এটা কত হয়ে যায় 7 প্লাস 1 মানে 8, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আমার 128, 264, সরি 256, 256, এরপর যোগ করো 6 4 10, 6 5 11 12 হাত থেকে 320, দেখো এই 320 এসছে, মানে আমার অ্যান্সার হচ্ছে x সমান 7। আমি অপশনে 7 যদি এখানে x এর জায়গায় বসাই তাহলে আমার এটি স্যাটিসফাই করে, মানে এটা হচ্ছে আমার যে অ্যান্সার সেটা হচ্ছে 7। তো বেসিক পদ্ধতিতেও তোমাদেরকে দেখালাম, আর এভাবে যদি তোমরা অপশন থেকে করো, অপশনের যে অপশনগুলো রয়েছে x এর মান বসিয়ে করো, তাহলে এভাবেও কিন্তু করা যায়। তো তোমাদের যেটি সহজ মনে হয় সেটি করবে। আমার মনে হয় যদি অপশন থেকে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেগুলো বসিয়ে নাও, সেটি বেশি সহজে হবে। তো যাই হোক আমরা পরের অঙ্কে চলে যাই। নেক্সট দেখো যে অঙ্কটি রয়েছে 5 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 5 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান যদি 26 হয় তাহলে এক্স এর মান কত। এখানেও দেখো দুটো পদ্ধতি দেখাচ্ছি, এক তো বেসিক নিয়ম এবং তারপরে ভ্যালু পুটিং মেথড, মানে অপশন থেকে আমরা ভ্যালু পুট করবো। যাই হোক প্রথমে আমি বেসিক নিয়মটি দেখাই। তাহলে এখানে কি লেখা যায় 5 টু দি পাওয়ার 1 প্লাস এক্স কে লেখা যায় 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, মানে এই যে 1 প্লাস এক্স কে এভাবে আলাদাভাবে ভাঙাও যায়, আর এখানে 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স লেখা যায় সমান 26। এরপরে দেখো এখানে উপর থেকে আমরা 5 কমনও নিতে পারি, তাহলে 5 যদি কমন নিই এখানে কি আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার এক্স সমান 26। এরপরে দেখো এখানে কিন্তু আমার পাওয়ারে এখানে উপরে আছে এখানে নিচে আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা আবার কিছু একটা ধরে নেবে। 5 টু দি পাওয়ার এক্স কে ধরো 5 টু দি পাওয়ার এক্স কে আমি এ ধরছি, তাহলে এ ডিভাইডেড বাই 1 প্লাস এ সমান 26, যেখানে আমি কি ধরছি না 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ, এটা আমি কিন্তু ধরে নিচ্ছি। এখন দেখো এরপরে আমাদেরকে সলিউশন করতে হবে, তাহলে 5 এটা হয় এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ সমান 26, এখানে অর 5 এ স্কোয়ার প্লাস 5 সমান 26 এ, অর এখানে 5 এ স্কোয়ার মাইনাস 26 এ প্লাস 5 ইকুয়ালস 0, এভাবে নিয়ে এলাম, মানে দ্বিঘাত সমীকরণে আমি নিয়ে আসছি। তাহলে দেখো একে যদি মধ্যপদের সহগ বিশ্লেষণ করো তাহলে কি আছে 5 এ স্কোয়ার মাইনাস 25 এ মাইনাস এ প্লাস 5 সমান 0, এখান থেকে কি পাবে 5 এ যদি কমন নাও এ মাইনাস 5 মাইনাস 1 যদি কমন নাও এ মাইনাস 5 সমান 0, তাহলে এখান থেকে আবার এ মাইনাস 5 যদি কমন যায় তাহলে 5 এ মাইনাস 1 সমান 0, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে এ মাইনাস 5 সমান যদি 0 করো তাহলে এ সমান কত আসে 5, আর 5 এ মাইনাস 1 সমান যদি 0 করো তাহলে এ সমান আসে 1/5। এখনো আমার কিন্তু এক্স এর মান আসেনি, আমি এক্স
5 টু দি পাওয়ার এক্স সমান ধরেছিলাম, তাহলে এখানে বসিয়ে দাও 5 টু দি পাওয়ার এক্স সমান 5। আচ্ছা পাওয়ারে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে এখানে দেখো বেস সমান যদি হয় তাহলে পাওয়ারও সমান হয়ে যায়, মানে এক্স সমান এ হয়। এদিকে যদি 5 টু দি পাওয়ার এক্স সমান 1/5 বসাও, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার -1। 5 টু দি পাওয়ার -1 মানেই তো 1/5। তাহলে এখান থেকে আবার দেখো বেস যদি সমান হয় তাহলে আমার পাওয়ার সমান হয়ে যায়, মানে এক্স এর মান -1। তাহলে এক্স এর দুটো মান আসছে, একটা এক্স সমান 1, একটা হচ্ছে এক্স সমান -1। তো এই ছিল আমার বেসিক পদ্ধতি। এরপর যদি ভ্যালু পুটিং করো মানে অপশনগুলো থেকে, তাহলে দেখো, তো আমার মনে হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অপশন থেকে ভ্যালু পুট করবে সব থেকে সহজ হবে। তাহলে এক্স এর কি মান যদি আমরা রাখি, এখানে এই দুটো যোগফল আমার 26 আসে। দেখো প্রথম অপশনেই দেওয়া রয়েছে 1 এবং -1। যদি 1 মান রাখো, দেখো 1 মান যদি রাখো তাহলে কি আসে, প্রথমে -1 রাখো, তাহলে 5 1 এক্স এর মান -1 মানে -1 প্লাস 5 1 -1 এক্স এর মান -1 রাখছি, তাহলে এটা কত হয় 5 টু দি পাওয়ার 0 প্লাস এটা কত হয় 5 স্কোয়ার। এখানে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে এখানে কি আছে 1 প্লাস 1, তো 1 প্লাস 1 2, 5 টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস 25 সমান কত হয়ে যায় 26। দেখো 26 চলে এসেছে, মানে আমাদের যে এক্স এর মান -1 সেটি স্যাটিসফাই হয়ে গেল। এরপরে এক্স এর মান 1 কিনা যাচাই করব। এক্স এর মান যদি আমাদের 1 হয় তাহলে এখানে কত আছে 1 প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার 1 -1, তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস 5 টু দি পাওয়ার 0, এটা 5 স্কোয়ার মানে 25 প্লাস এটা 1, যে কোনো যার যে কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়, তাহলে 25 প্লাস 1 কত হয় 26। দেখো তাহলে আমাদের স্যাটিসফাই করছে, মানে -1 আর 1 এটা স্যাটিসফাই হচ্ছে। তো এই ছিল ভ্যালু পুটিং মেথড, এভাবেও করতে পারো। যদি মানে এই টাইপের অঙ্ক আসে, আমার মনে হয় ভ্যালু পুটিং মেথড সব থেকে সহজ। যাই হোক, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো রয়েছে 3 গুণিত 9 টু দি পাওয়ার n-1 প্লাস 9 গুণিত 3 টু দি পাওয়ার 2n-1 ডিভাইডেড বাই 9 গুণিত 3 টু দি পাওয়ার 3 এর পাওয়ার 2n-6 ইন্টু 9 টু দি পাওয়ার n-1। তো আমি আগেই বলেছিলাম আগেরও একটি অঙ্কের ক্ষেত্রে যে আমরা সবসময় চেষ্টা করব যে ছোট সংখ্যা রয়েছে সেই ছোট সংখ্যার পাওয়ারে নিয়ে আসা। তাহলে এখানে দেখো 3 গুণিত 9 কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার এর পাওয়ারে n-1 রয়েছে প্লাস 9 কে আবার লেখা যায় 3 স্কোয়ার গুণিত 3 এর পাওয়ারে টুয়াইস n-1 রয়েছে ডিভাইডেড বাই, এখানে 9 কে লেখা যায় 3 স্কোয়ার গুণিত 3 এর পাওয়ারে টুয়াইস n রয়েছে মাইনাস, আচ্ছা 6 কে লিখতে পারি 2 গুণিত 3, আবার 9 কে লিখতে পারি 3 স্কোয়ার এর পাওয়ার রয়েছে n-1। আমি প্রথম যেটা করলাম সেটা হচ্ছে 3 মানে যে পাওয়ারগুলোকে সব থেকে ছোটতে নিয়ে এসেছি, মানে 3 এর পাওয়ারে সবগুলোকে নিয়ে এসেছি। এরপরে দেখো এখানে কি করা যায় 3 গুণিত, এটা কি হয়ে যায় পাওয়ারগুলোর কি হয়ে যায় গুণ হয়ে যায়, মানে 2n-2 প্লাস এখানে দেখো এখানে 3 এর পাওয়ার 3 স্কোয়ার রয়েছে গুণিত 3 এর পাওয়ারে 2n-1 রয়েছে, তার মানে কি বেস যদি সমান হয় পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 2 প্লাস 2n-1 ডিভাইডেড বাই, নিচেও দেখো বেস সমান পাওয়ার তাহলে কি হয়ে যায় যোগ হয়ে যায় -2, এখানে গুণিত 3 গুণিত 3 স্কোয়ার, এখানে কি পাওয়ার গুণ হয়ে যাবে 2n-2। এরপরে এখানে কি করা যায়, এখানেও দেখো আবার এখানে বেস সমান পাওয়ারে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 3 এখানে পাওয়ারে কি আছে 1 আছে, আর এখানে টুয়াইস n-2 আছে প্লাস 1 প্লাস 3, এখানে যদি করো টুয়াইস n আর প্লাস 2 -1 কত হয়ে যায় +1 ডিভাইডেড বাই, এখানে কত 3 এর পাওয়ারে 2 প্লাস 2n মাইনাস এখানে 2 গুণিত 3, এখানে দেখো 3 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে আবার সেম পাওয়ারে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস টুয়াইস n-2, তাহলে এখান থেকে কত আসে 3 পাওয়ার টুয়াইস n আর -2 প্লাস 1 মানে কত -1, এখান থেকে প্লাস 3 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই, এখান থেকে 3 টু দি পাওয়ার 2 প্লাস টুয়াইস n মাইনাস 2 গুণিত 3 টু দি পাওয়ার, এখানে দেখো টুয়াইস n -1, এরপরে দেখো এখান থেকে কি করা যায়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার টুয়াইস n
ডিভাইডেড বাই 3, এই যে -1 মানে কি নিচে 3 হিসেবে আসে, প্লাস এখানেও দেখো 3 টু দি পাওয়ার টুয়াইস n ইনটু 3, যেহেতু এখানে প্লাস আছে মানে এটা ডিভাইডেড বাই, এখানে কি করা যায়, এখানে করা যায়, এখানে দেখো 3 টু দি পাওয়ার, এখানে করা যায় 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস এখানে 2 গুণিত 3 টু দি পাওয়ার টুয়াইস n ডিভাইডেড বাই 3, কেন এখানে -1 আছে বলে। তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার টুয়াইস n, এখানেও 3 টু দি পাওয়ার টুয়াইস n, এটা কি চলে কমন চলে যায়, তাহলে আমরা পড়ে কি থাকে এখানে 1/3 প্লাস এখানে কি থাকে 3, এই যে 3, এখানে দেখো 3 টু দি পাওয়ার টুয়াইস n আমার কমন চলে যায়, তাহলে এখানে কি পড়ে থাকে 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস এখানে 2/3, তাহলে 3 টু দি পাওয়ার টুয়াইস n আমার ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 1 3 + 3 মানে কত হয়ে যায় 10/3, আর এখানে যদি করো তাহলে 9 3 27 থেকে 2 গেল 25/3। আবার দেখো তাহলে এখানে 3 3 ক্যান্সেল আউট মানে 10/25, এটা যদি আবার কাটাকাটি করো 5 2 10, 5 5 25 মানে 2/5 হয়ে গেল আমার এই যে অঙ্ক তার উত্তর। তো এটি দেখো আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু পড়েছে, তো এই ধরনের অঙ্ক যদি আসে তোমাকে কিন্তু এভাবেই করে যেতে হবে, আর তা না হলে অবশ্যই ভ্যালু পুটিং একটি মেথড রয়েছে, আগেই বলেছি সেভাবেও কিন্তু করতে পারো। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। নেক্সট যে অঙ্কটি রয়েছে 49 এর পাওয়ারে 3/2 প্লাস 49 এর পাওয়ারে -3/2, এর উত্তর কত? খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে খেয়াল করে দেখো। আমরা কি করব, প্রথমে 49 49 কার স্কোয়ার 7 স্কোয়ার, তাহলে এটা কি লেখা যায় 7 স্কোয়ার, তার পাওয়ারে আমার কি রয়েছে 3/2 প্লাস এখানেও 7 স্কোয়ার তার পাওয়ারে -3/2, তাহলে এখান থেকে পাওয়ারে কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে 2 গুণিত 3/2, 2 2 ক্যান্সেল আউট মানে 7 এর পাওয়ারে 3 প্লাস এখানেও 2 2 ক্যান্সেল আউট মানে 7 এর পাওয়ারে -3, তাহলে এখান থেকে আসে 7 এর পাওয়ারে 3 প্লাস 7 এর পাওয়ারে 1/3। এখন প্রশ্ন হলো এত বড় কি আমরা যোগ এখানে করব, মানে 7 এর কিউব, 7 এর স্কোয়ার হচ্ছে 49, 7 এর কিউব হচ্ছে 343 প্লাস 1/343, তাহলে এখানে কি হচ্ছে দেখো 343 প্লাস 1/343, তাহলে এখানে 343 লসাগু, এই 343 এর এখানে কি হয়ে যাবে গুণ প্লাস 1 ডিভাইডেড বাই 343, এটা হচ্ছে আমার উত্তর আসবে। তো এখন আমরা কি এত বড় গুণ করব না, এত বড় গুণ কিন্তু আমরা কখনোই করব না। তাহলে আমি কিভাবে অ্যান্সার পাবো, এখানে আমরা অ্যান্সার দেখব যে আমার ইউনিট ডিজিট কনসেপ্টে, মানে শেষ যে ডিজিট সেটা কত আসে। দেখো তুমি উত্তরগুলো যদি দেখো, অপশন দেখো, সবার নিচে কিন্তু 343 রয়েছে, তাহলে এখান থেকে বোঝার কোনো উপায় নেই, আমাকে ইউনিট ডিজিট কনসেপ্টে যেতে হবে। এখন দেখো এই দুটো যদি গুণ করো বাইরে বাইরে, তাহলে কি হয় 3 3 9 হয়, 3 3 9 এর সাথে 1 যোগ মানে 9 প্লাস 1 মানে কত হয়ে যায় 0 হয়, তাহলে ইউনিট ডিজিট আমার 0 আসে। এখান থেকে দেখো আমার দুটো কিন্তু অপশন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে তুমি দেখো অপশন বি অথবা অপশন ডি এই দুটোর মধ্যে আমার অ্যান্সার হবে, কেননা অপশন বি এবং ডি এর মধ্যে ইউনিট ডিজিটে 0 রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটি কিন্তু অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো কোনটি হবে, একটির মধ্যে দেখো সবার 3টে ডিজিট দেখো, একটিতে রয়েছে 650, একটিতে রয়েছে 550, তাহলে আমি যদি ইউনিট ডিজিট নিই বোঝার তো এখানে উপায় নেই, দুটোতেই 0 রয়েছে। সেকেন্ড ডিজিট যদি নিই সেখানেও আমার বোঝার উপায় নেই, সেখানেও 5 রয়েছে দুটোর ক্ষেত্রে। তৃতীয় ডিজিট যদি নিই সেখানে কিন্তু আমার বোঝা যাবে, কেননা তৃতীয় ডিজিটে একটি রয়েছে 5, একটি রয়েছে 6, তাহলে আমরা তৃতীয় ডিজিট কত হবে সেটা কিন্তু এখানে দেখব। এরপরে দেখো গুণ করার ক্ষেত্রে একটি নিয়ম বলে দিই তোমাদেরকে, এখানে আমার কি রয়েছে 343 গুণিত 343, এই যে 343 গুণিত 343 প্লাস 1 রয়েছে, প্লাস 1 আমরা আর দেখার প্রয়োজন নেই, আমরা কেননা যোগ করলে 0 আসে, আমি কি বললাম তৃতীয় ডিজিটটি খালি দেখবো, তাহলে এটা আমার দেখার প্রয়োজন নেই। গুণের ক্ষেত্রে কি হয়, প্রথম হয় বাইরে বাইরে গুণ, তাহলে 3 এর সাথে 3 এর গুণ মানে 3 3 কত হয় 9 হয়ে যায়, তাহলে ইউনিট ডিজিট এটা 9। এরপরে তার পরের ধাপে কি হয় দেখো, পরের ধাপে বাইরের সাথে তার পরেরটির গুণ এবং এখানে ভেতরের সাথে এর প্রথমেরটির গুণ, তাহলে এবং এদের যোগ হয়ে যায়, তাহলে 3 এর সাথে 4 এর গুণ মানে কত হয় 12, আর এখানে 4 এর সাথে 3 এর গুণ মানে কত হয় 12, তাহলে 12 12 কত হয় 24 হয়, তাহলে 24 এর ইউনিট ডিজিট কত 4, আর হাতে আমার ক্যারি কত থাকে 2,
এরপরে দেখো তৃতীয় ধাপে কি, তৃতীয় ধাপে হচ্ছে আমার বাইরের সাথে বাইরের সংখ্যার গুণ, তারপরের সংখ্যাটির সাথে তারপরের সংখ্যার গুণ এবং তারপরের সংখ্যার সাথে তারপরের সংখ্যার গুণ, আর গুণফল যে গুণফল আছে সেগুলোর যোগ এবং তার সাথে ক্যারিরও যোগ হয়। তাহলে এখানে দেখো 3-এর সাথে 3-এর গুণ মানে কত, আমার 9 হয়। 4-এর সাথে 4-এর গুণ মানে আমার কত, 16 হয়। 3-এর সাথে 3-এর গুণ মানে আমার 9 হয়, প্লাস এখানে 2 আমার ক্যারি রয়েছে, এতগুলো কিন্তু যোগ। তাহলে এখানে 9 9 18 2 20 আর 6 কত 36, তাই 36-এ আমরা 6 নেবো, হাতে 3 ক্যারি। তো আমি তৃতীয় ডিজিটটি খালি দেখবো বলেছিলাম, কেননা আমাদের তৃতীয় ডিজিটে একটি অপশানে ছিল 5, একটিতে ছিল 6, এখানে দেখো 6 অ্যান্সার এসছে, মানে 6 এখানে এসছে। তাহলে আমার অ্যান্সারও কত হয়ে যাবে, যেটার মধ্যে আছে 117650 বাই 343, তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে দেখো আমি কিন্তু পুরোটা গুণ করিনি, এখানে কেবলমাত্র তৃতীয় ডিজিটটি বার করার জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকুই গুণ করেছি। তো এই ছিল এটির উত্তর। তো এভাবে তোমরা করে নিতে পারো, অথবা এখান থেকে আবার করা যায়। এখান থেকে আরেকটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু যে আমি প্রথমেই বলেছিলাম যে 50 পর্যন্ত যে স্কোয়ার মুখস্থ রাখা প্রয়োজন, সেটি অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন। এখানে দেখো, এখানে 7-এর কিউব কি আছে, 7-এর কিউব আমাদের লসাগু এলো, তাহলে ওপরে কি হয়েছে 7-এর কিউব গুণিত 7-এর কিউব প্লাস 1, তাহলে 7-এর কিউব প্লাস 7-এর কিউব মানে 7 টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই 7-এর কিউব তো 343 জানো। 7-এর কিউবকে দেখো আমরা কি লিখতে পারি, 7-এর স্কোয়ার আর তার পাওয়ার কিউব ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 343। এখন 7-এর কিউব মানে 49, তার কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 343। 49কে কিভাবে লেখা যায়, মানে 49-এর কিউব মানে কি 49 গুণিত 49 গুণিত 49 প্লাস 1 ডিভাইডেড বাই 343। এখন আমি যদি দুটো 49-এর গুণ করি মানে 49-এর স্কোয়ার, 49-এর স্কোয়ার আমাদের হয় 2401, মানে 2401 এর গুণিত 49 প্লাস 1। এখান থেকেও দেখো ইউনিট ডিজিট যদি তুমি দেখো তাহলে 9 1 কে 9, এই যে 9 1 কে 9 হয়, প্লাস 1 মানে ইউনিট ডিজিট আমার 0 আসে, ঠিক আছে। তো এখানেও আমরা ওই 3টের গুণ করব। তাহলে প্রথমে এর সাথে যে গুণ হলো সেটা তো আমার হয়ে গেল, এটা দেখার প্রয়োজন নেই। তৃতীয় ডিজিটে দেখো, তৃতীয় ডিজিটের ক্ষেত্রে 9-এর সাথে এর তৃতীয় ডিজিটের গুণ, আর এখানে 4-এর সাথে এর দ্বিতীয় ডিজিটের গুণ, তাহলে কত হয় 9 4 36, আর এখানে 4 0 0, মানে 36 প্লাস 0 মানে 36, মানে 6, ইউনিট ডিজিট 6, তাহলে তৃতীয় যে সংখ্যা সেটি আসে আমার 6। তো এক্ষেত্রে অনেকটা ক্যালকুলেশন ইজি হয়ে যায়, এত কিছু তো আমার ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তোমরা যখন এখানে এলো ডাইরেক্ট 7 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার এখানে এলো 7 টু দি পাওয়ার 6, মানে 7 টু দি পাওয়ার 6 মানে আমি 49-এর কিউব লিখতে পারি, আর 49-এর কিউব মানে স্কোয়ার 2401 গুণিত 49 লিখতে পারি। তো এখানে আমি জাস্ট তৃতীয় সংখ্যাটি কি রয়েছে সেটি দেখে নেব, 6 অ্যান্সার হয়ে গেল। তো এভাবেও তোমরা কিন্তু করে নিতে পারো। তো যাই হোক, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো রয়েছে যে 7 টু দি পাওয়ার 81 প্লাস 7 টু দি পাওয়ার 82 প্লাস 7 টু দি পাওয়ার 83 নিচের কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই ধরনের অঙ্ক যখনই আসবে সবার প্রথম তোমার কাজ হবে এখানের মধ্যে সব থেকে যে ছোট পাওয়ারটি রয়েছে তাকে কমন নিয়ে নেওয়া। এখানে সব থেকে ছোট পাওয়ার কত 81, তাহলে তাকে আমি কমন নিয়ে নেব। একে যদি আমি কমন নিয়ে নিই এখানে কি থাকে 1 থাকে, এখানে কত থাকে 7 টু দি পাওয়ার, দেখো 81 কমন নিয়ে নিয়েছি, একে কিভাবে লেখা যায় 7 টু দি পাওয়ার 82 কে লেখা যায় 7 টু দি পাওয়ার 81 ইন্টু 7 টু দি পাওয়ার 1, তবেই তো এখানে কি হয় বেস একই দেখলে পাওয়ারে যোগ হয়ে যায়, মানে 81 প্লাস 1 মানে 82 হয়। তাহলে 82 কে আমি 81 ইন্টু 7 টু দি পাওয়ার 81 ইন্টু 7 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে 7 টু দি পাওয়ার 81 যদি আমার কমন চলে যায় এখানে কত থাকে 7, এখানেও দেখো 83 কে 81 যদি কমন যায় এখান থেকে 7 স্কোয়ার, এখানে ধরো যদি 83 7 টু দি পাওয়ার 83, একে আমরা এইভাবেও লিখতে পারি 7 টু দি পাওয়ার 81 ইন্টু 7 স্কোয়ার। তাহলে দেখো বেস একই থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 81 প্লাস 2 মানে 83, তাহলে 83 কে আবার লেখা যায় 81 ইন্টু 7 স্কোয়ার। এভাবে লিখে নেওয়ার পর 7 টু দি পাওয়ার 81, এখানে দেখো 1 প্লাস 7 আর 7 স্কোয়ার মানে কত 49 49, তাহলে যদি যোগ করো কত আছে 57, 49 50 57, তাহলে এখান থেকে আমার আসে 57। এখন দেখো অপশানে কিন্তু আমার 57 নেই, অপশান যেগুলো রয়েছে সেটি হচ্ছে 399 383 387 397। এখন তাহলে আমরা দেখো 7 8 মানে 7-এর পাওয়ার 81 একে আবার এভাবেও লেখা যায় 7-এর পাওয়ারে 80 ইন্টু 7-এর পাওয়ারে 1 ইন্টু 57, মানে 80 প্লাস 1 সমান 81 হয়, তাহলে 7-এর 80
তাহলে এখানে 780 গুণিত 7কে দেখো 57 সাথে গুণ করো, তাহলে 7কে যদি গুণ করো 4 399। দেখো 399 কিন্তু আমাদের অপশানে রয়েছে, তাহলে আমার অপশান মানে অ্যান্সার কত 399 হয়ে গেল। এখন যদি আমার 399ও না থাকতো তাহলে এখান থেকে আমি আবার একটি 7 সরিয়ে নিতাম, তাকে এখানে গুণ করে দিতাম, তখন সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত। তো এখানে যেহেতু আমার 399 অ্যান্সার রয়েছে, তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 399। এরপরে আমরা নেক্সট আবারও একটি অঙ্কে চলে যাব। পরের দেখো অঙ্কে রয়েছে 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10, এদের মধ্যে কে বৃহত্তম। এই ধরনের যদি আমার অঙ্ক আসে, দেখবে হয় বেসগুলো আমার কিন্তু কোনোভাবে কারো গুণিতক বা গুণনীয়ক এভাবে আসবে, অথবা পাওয়ারগুলো কারো না কারো গুণিতক বা গুণনীয়ক হিসাবে আসে। এখন দেখো এখানে আমার বেসগুলো কিন্তু নেই, পাওয়ারগুলো কিন্তু সবাই 10-এর গুণিতক। এখানে দেখো 30 10-এর গুণিতক, 20 10-এর গুণিতক, এখানে 10 তো রয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক যখনই বৃহত্তম বা ক্ষুদ্রতম চাইবে, আমি দেখব আমার বেসে নাকি পাওয়ারে কার ক্ষেত্রে গুণিতক বা গুণনীয়ক রয়েছে। তাহলে এখানে যেহেতু আমার পাওয়ারগুলোতে রয়েছে, তাহলে পাওয়ারগুলোকে আমি 1 করে নেব, মানে সবার মাথাতেই যেন পাওয়ার 1 থাকে। তাহলে এখানে আমি 30কে 3 × 10 লিখতে পারি, আবার 20কে 2 × 20 লিখতে পারি, 2 × 10 লিখতে পারি, আর 6 তো পাওয়ারে 10 রয়েছে। এখন 2 টু দি পাওয়ার 3 একে আমি লিখতে পারি 2-এর পাওয়ারে 3 গুণিত 10, একে লিখতে পারি 3-এর পাওয়ার গুণিত 3-এর স্কোয়ার পাওয়ারে 10, এবং এখানে 6-এর পাওয়ারে 10 তো রয়েছে। 2-এর পাওয়ার 2-এর কিউব মানে কত 8, তার পাওয়ারে 10, এখানে 3-এর স্কোয়ার কত 9, তার পাওয়ারে 10, এখানে 6-এর পাওয়ারে 10। তাহলে এখন দেখো আমার সবার ক্ষেত্রে পাওয়ার কিন্তু সমান, সবগুলোরই পাওয়ার সমান, খালি নিচের সংখ্যাগুলো বেসগুলো আলাদা আলাদা। তাহলে যদি আমার পাওয়ার সমান হয় এবং বেস আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে যার বেসের মান সব থেকে বড় সে বৃহত্তম হবে, যার বেসের মান সব থেকে ছোট সে ক্ষুদ্রতম হবে। এখানে দেখো বেসের মান সব থেকে বড় কার 9-এর বড়, মানে 9 পাওয়ারে 10, তাহলে এটি হচ্ছে আমার সব থেকে বৃহত্তম সংখ্যা। তো এর অরিজিনাল সংখ্যা কত 3 টু দি পাওয়ার 20, মানে এইগুলোর মধ্যে আমার 3 টু দি পাওয়ার 20 হয়ে গেল সব থেকে বৃহত্তম। আর যদি চাইতো সব থেকে ক্ষুদ্রতম কত, এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দেখো বেসগুলোর মধ্যে ক্ষুদ্রতম কে 6, তাহলে এটি হয়ে যায় আমার সব থেকে ক্ষুদ্রতম, মানে 6 টু দি পাওয়ার 10 এখানে সব থেকে ক্ষুদ্রতম। যদি ধরো পাওয়ার যদি আমার সমান থাকে, তাহলে যার বেস বড় সেই বড় কেন হয়। ধরো আমার রয়েছে এখানে 2-এর কিউব আর রয়েছে 3-এর কিউব, তাহলে 2-এর কিউব আর 3-এর কিউব, 2-এর কিউব কত 8, 3-এর কিউব কত 27। তাহলে দেখো দুটোর মাথাতেই আমার পাওয়ার সেম, তাহলে এখানে বেস যার বড় সে কিন্তু মানেও সেখানে বড় হয়ে যাচ্ছে। তাই আমার বেস যদি সমান হয়, পাওয়ার যদি সমান হয়, তাহলে বেস যার বড় সেই কিন্তু বৃহত্তম হয়ে যাবে। তো এই ছিল অঙ্ক। নেক্সট আরেকটি অঙ্কে আমরা চলে যাবো এভাবে, এরকম বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কে। তো নেক্সট অঙ্কটি চলো দেখে নিই। পরের অঙ্ক দেখো রয়েছে √2, কিউব রুট অফ মানে কিউব রুট অফ 3, 4√5, 3√2, এদের মধ্যে কে আমার বৃহত্তম। এই ধরনের অঙ্ক যদি আসে তখন কি করবে, তাহলে প্রথম কাজ হবে এগুলোকে ভেঙে নেওয়া। 2 টু দি পাওয়ার 1/2, √2 মানে কি 2 টু দি পাওয়ার 1/2, এটা আসে 3 টু দি পাওয়ার 1/3, এটা আসে 5 টু দি পাওয়ার 1/4, এটা আসে 2 টু দি পাওয়ার 1/3। এখানে দেখো আগের অঙ্কে যেভাবে করেছিলাম যে আমার বেস বা পাওয়ার কারো গুণিতক কিনা, এখানে দেখো বেসও আলাদা আলাদা পাওয়ারও আলাদা আলাদা। এই ক্ষেত্রে তাহলে আমাকে হয় বেস সমান করে নিতে হবে অথবা পাওয়ার সমান করে নিতে হবে, কিন্তু আমার কোনোভাবেই এখানে বেস বা পাওয়ার সমান করা যাবে না নর্মাল ভাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, আমার যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোর আমি লসাগু নেব। লসাগু দেখো তাহলে এখানে 2 3 4 এবং 3, তাহলে 2 3 4 এবং 3 এদের এলসিএম বা লসাগু কত 12। এই 12 দিয়ে আমি প্রত্যেকটির পাওয়ারকে গুণ করে নেব। তাহলে যদি আমি গুণ করে নিই, তাহলে এখানে কি আছে 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2, 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 3, এখানে আছে 5 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 4, এখানে আছে 2 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কত আছে 2 টু দি পাওয়ার 6, 2 এর পাওয়ারে 6, এখানে কত আছে 3 টু দি পাওয়ার 4, এখানে কত আছে 5 টু দি পাওয়ার 3, এখানে কত আছে 2 টু দি পাওয়ার 4। এরপরে দেখো
তাহলে এখান থেকে দেখো 2^4 আর 2^6 এর মধ্যে বৃহত্তম 2^6, তাহলে একে আমি আর দেখছি না, এই তিনটের মধ্যে দেখবো। 3^4 মানে কত? 81। 5^3 মানে কত? 125। আর 2^6 মানে কত? 64। তাহলে এদের মধ্যে বৃহত্তম কত? 125 মানে 5^3। তাহলে এগুলোর মধ্যে আমার বৃহত্তম কি হয়ে যাবে? এই 4√5, এটি হচ্ছে আমার সব থেকে বৃহত্তম। আর যদি চাইতো এদের মধ্যে ক্ষুদ্রতমকে, তাহলে এখানে 2^4 হয়ে যেত ক্ষুদ্রতম, তার মানে হচ্ছে এখানে 3√2, এটি হয়ে যেত আমার ক্ষুদ্রতম। তাহলে আমার এখানে অ্যান্সার কত? 4√5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা সূচকের বিভিন্ন অঙ্ক, তার যে সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম, কিভাবে সূত্রগুলোর অ্যাপ্লিকেশন হয়, তার অঙ্কগুলো কিভাবে তোমরা সমাধান করবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আজকের মতো এ পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে। তো যাই হোক, আর আমি যেটা দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।